যারা ছাত্রলীগ করে এরা শুধুমাত্র তাদের পরিচয়টাই হচ্ছে তার চাকরি পাওয়ার একমাত্র প্রত্যাশা। আমি 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 তীব্র নিন্দা জানাই। এটি কোনো যোগ্যতা হতে পারে না। আপনি আজকে যে ইস্যুটাকে নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিতর্ক তৈরি করছেন, এটি রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের মূল চালিক এখন হচ্ছে ইয়াং জেনারেশন হচ্ছে মূল শক্তি। আপনি তাদেরকে কোন জায়গাতে ঠেলে দিচ্ছেন? এটি আমি মনে করি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে কখনোই শোভন নয়। সংসদ যখন এগুলোকে অ্যাড্রেস না করে সকল জাতীয় ইস্যুগুলো, তাহলে সেই কাজ যদি সংসদ করতে না পারে তাহলে মানুষ কি করবে? তখন অটোমেটিক রাজপথে নামবে। আমি যদি বলি পুরো সংসদটা একটা পাপেট সংসদে পরিণত হচ্ছে। ২০১৪ একজন দর্শক আমাকে প্রশ্ন করেছেন যে রাজাকার যদি হয় ১৯৭১ সালে যুদ্ধ আ অপরাধী মানে যুদ্ধে বিপক্ষে অবস্থান নেয়ার জন্য, তাহলে বর্তমানে উনি কেন নব্য রাজাকার হবেন না? বা উনি এরকম শব্দই সম্ভবত উনি ব্যবহার করেছেন। আমি এখানে যে কথাটি বলতে চাই দর্শকের প্রশ্নের প্রতি সম্মান রেখে, সেটি হচ্ছে দেখেন যে জনগণের প্রতি শ্রদ্ধা যদি আপনার না থাকে, জনগণের প্রতি যদি আপনার আস্থা না থাকে, জনগণের মতামতকে যদি আপনি অ্যাড্রেস না করেন, জনগণের কনসেন্ট অনুযায়ী যদি আপনার রাষ্ট্র ব্যবস্থায় মানে পরিচালনা না করেন, তাহলে কিন্তু জনগণকে আপনি ভয় পাবেন। এবং আমি তো দেখি ১৯৯৬ সালে আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছিল, তখন আওয়ামী লীগ জনগণকে কিন্তু ভয় পায়নি। কারণ জনগণের মতামতের প্রেক্ষিতে তারা সরকার গঠন করেছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ২০০৮ এবং থেকে ১৪ পর্যন্ত তখনও কিন্তু তারা অ্যাড্রেস করেছে। মজার করে ১৪ র যে ইলেকশনের পর থেকে এবং ২০১৮ এবং ২৪ আপনি লক্ষ্য করেন যে এখানে জনগণের প্রত্যেকটা কার্যক্রমগুলো কিন্তু আপনি বিভিন্নভাবে আপনি মিসলিড করছেন এবং মিস ইন্টারপ্রেট করছেন। তার মানে জনগণকে আপনি অ্যাড্রেস করতে চাচ্ছেন না। জনগণের প্রতি আপনার কোনো আস্থা নেই। এই আস্থার সংকটটা কিন্তু বড় ধরনের হয়েছে। এটি কিন্তু রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দলের তো আস্থার সংকট রয়েছে। আজকে রাষ্ট্র ব্যবস্থায় জনগণের সাথে আসলে রাষ্ট্রের অর্থাৎ সরকার যারা পরিচালনা করছে তাদের বড় ধরনের একটা আস্থার সংকট তৈরি হচ্ছে। এই সংকটটি কখনোই একটা রাষ্ট্রের জন্য, একটা রাষ্ট্রের উন্নয়নের জন্য, একটা রাষ্ট্রের সাধারণ নাগরিকের জন্য এবং তরুণ প্রজন্মের জন্য কখনোই মঙ্গলজনক নয়। এখানে দেখেন যে ১ থেকে ১০ জুলাই পর্যন্ত এই যে কোটা বিরোধী যে আন্দোলনটা হচ্ছে, কোন পক্ষ কিন্তু একটা টু শব্দ করে নাই, কোন অ্যাড্রেসও করে নাই। তার মানে একটা পর্যায়ে আপনি দেখেন যে আজকে প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন যে আপনার রাজাকারের সন্তান বা নাতি-নাতিরা যদি সুযোগ সুবিধা না পায়, যদি আ যদি আ কি বলে যে মুক্তিযোদ্ধার নাতি নাতিরা যদি নাতি-নাতনির সুযোগ সুবিধা রাজাকারের সন্তানরা পাবে, তাহলে ২০১৮ সালে আপনি যে বাতিল করলেন, এটা কি বিবেচনায় আপনি বাতিল করেছিলেন? তখন তো আপনি জানতেন যে রাজাকারের সন্তানরাই সুযোগ সুবিধা পাবে। মুক্তিযোদ্ধার সন্তান নাতি-নাতিরা পাবে না। তাহলে এটা আপনার ভুল ছিল সিদ্ধান্ত। আপনি এটা আবেগপূর্ণভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। আপনি আবেগ তাড়িত হয়ে আপনি এই ঘোষণা দিয়েছেন। এটা তো রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনি এই কথা বলতে পারেন না। এটা যদি ওই সময় সঠিকভাবে সময় নিয়ে বিশ্লেষণ করে যৌক্তিকভাবে ওঠার ব্যাপারে যদি আলোচনা এবং সিদ্ধান্ত হতো, তাহলে আজকে এই ইস্যুটা কিন্তু আসতো না। তো সুতরাং প্রতিটি মুহূর্ত যখন আমি শেষ করছি। প্রতিটি মুহূর্ত যখন আপনি এই জাতীয় সিদ্ধান্ত হওয়ার পরে যখন জনগণ রাস্তায় নেমে জনগণ রাস্তা ছাড়া কোথায় নামবে? জনগণকে তো আন্দোলনের মধ্য দিয়ে আপনি আন্দোলনকে কেন ভয় পান? আপনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন কারা করেছিল? শিক্ষার্থীরা, তরুণ যারা ১৮ থেকে ২০, ২২, ২৪ বছর তারাই নিয়েছে। তারাই কিন্তু সমাজ, রাষ্ট্রের পরিবর্তনের মূল নিয়ামক শক্তি পৃথিবীব্যাপী। নেপোলিয়ন বোনাপার্টের বয়স কত ছিল? আপনি দেখবেন এরাই কিন্তু আসলে গড়তে পারে। এরা গড়তে পারে। গড়ার ক্ষেত্রে এরাই ভূমিকা রাখতে পারে। এরাই কিন্তু পরিবর্তন করতে পারে। ১৯৯০ সালে এরশাদ বিরোধী আন্দোলন আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমরাই আন্দোলন করেছি। আমরাই কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় নেমেছি। মার খেয়েছি। আমরাই পরিবর্তন নিয়ে এসেছি। রাজনৈতিক দলগুলো পরবর্তীতে আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে। আজকে যে কথাটি বলা হচ্ছে, দেখুন এটি খুবই দুঃখজনক। আমি ব্যক্তিগতভাবে খুবই মানে আমি এটিকে আমি কিভাবে অ্যাড্রেস করব আমি জানি না। এটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে এটি উচিত নয়। তাহলে এই শিক্ষার্থীদেরকে আপনি কিভাবে অ্যাড্রেস করছেন? এই শিক্ষার্থীদের যে মেধা, তাদের যে মনন, তাদের যে যোগ্যতা, তাদের বিকশিত হওয়ার যে জায়গা, এই জায়গাগুলো তো আপনি সংকুচিত করতে পারেন না। তো সুতরাং এই জায়গাগুলোতে আমাদের মনে হয় এই 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 না আমি সংক্ষেপে করছি। এখানে দেখেন যে এই যে আপনার যে কথাগুলো ষড়যন্ত্র কেন আপনি দেখেন? যারা এই আন্দোলনটি করছে অত্যন্ত স্মার্টলি তারা কিন্তু প্রত্যেকটি প্রোগ্রাম গুলো দিয়েছেন। ওরা কিন্তু অবরোধের কথা বলেনি। দেখেন বাংলা ব্লকেট শব্দ ব্যবহার করেছে। তার মানে তার বিকল্প শব্দ ব্যবহার করে যাতে কোন রাজনৈতিক দলের সাথে তাদের এই শব্দগুলো মিলে না যায়। এবং মজার ব্যাপার যে একটা সুন্দরভাবে নিষ্কণ্টকভাবে তারা এই আন্দোলনটা করেছে। কখন সংগঠিত হলো? যখন শাহবাগের এই প্রোগ্রামের সাথে আপনার সরকারি দলের ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তারা আলাদা একটা স্টেটমেন্ট তাহলে এর সাথে আপনারা কেন সম্পৃক্ত হচ্ছেন না? আমরা ওই যে একটা কথা আছে না আমি এর আগে একটা টক শোতে বলেছিলাম
যে চুন খেয়ে মুখ পড়ে গেলে দই দেখে মানুষ ভয় পায়। এইচ.টি. ইমাম মারা গেছেন। উনি একটা প্রোগ্রামে বলেছিলেন, যারা ছাত্রলীগ করে এরা শুধুমাত্র তাদের পরিচয়টাই হচ্ছে তার চাকরি পাওয়ার একমাত্র প্রত্যাশা। আমি 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 তীব্র নিন্দা জানাই। এটি কোনো যোগ্যতা হতে পারে না। এটি কোনো যোগ্যতার মানদণ্ড হতে পারে না। আমি বাংলাদেশের নাগরিক, আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই। যদি আমি এটি দাবি করি, তাহলে আমি কি যোগ্যতা অনুযায়ী চাকরি পাবো? আমি যদি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই, আমি পাবো না? এটি বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। সুতরাং মুক্তিযুদ্ধকে আপনি এই টাচি ইস্যুটাকে এই যে বিতর্ক করবেন, অর্থাৎ মুক্তিযোদ্ধাদেরকে আমি না, না, আমি একটা সেন্টেন্সে শেষ করি। মুক্তিযোদ্ধাদেরকে বারবার এই জায়গাতে নিয়ে এসে তাদেরকে যে অশ্রদ্ধা করা, এই অশ্রদ্ধা করা বন্ধ করতে হবে। এবং এই অশ্রদ্ধার জায়গাটা আপনি যেভাবে ব্যাখ্যা করেন না কেন, এই অশ্রদ্ধার জায়গাটা বর্তমান সরকার এই জায়গাতে বারবার নিয়ে আসছে। আমি মনে করি এটি শ্রদ্ধা নিবেদনের জন্য নয়। আপনি একজন মুক্তিযোদ্ধাকে সম্মানিত করার জন্য অনেকগুলো পথ আছে। যেটি আমি ১ম দফায় বলেছি যে আপনি এখানে এই জায়গাগুলোতে তাদেরকে অ্যাড্রেস করেন। তারা যেন বিনা চিকিৎসায় মানে মৃত্যুবরণ না করে, তারা যেন অনাহারে না থাকে, তারা যেন সচ্ছল জীবনযাপন না করে। সর্বোচ্চ পরিমাণে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আপনি করেন। এবং সেটি নিয়ে যদি বিতর্ক কেউ করে, তখন নিশ্চিতভাবে আমি মনে করব এরাই প্রকৃত অর্থেই বাংলাদেশের শত্রু। এবার এরাই মূলত মুক্তিযুদ্ধের বিপক্ষে। কিন্তু আপনি আজকে যে ইস্যুটাকে নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিতর্ক তৈরি করছেন, এটি রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের মূল চালিক এখন হচ্ছে ইয়াং জেনারেশন, হচ্ছে মূল শক্তি। আপনি তাদেরকে কোন জায়গাতে ঠেলে দিচ্ছেন? এটি আমি মনে করি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে কখনোই শোভন নয়। আমি এই বক্তব্যগুলো, আমি আসলে এটি, আমার কোনো ভাষা নাই যে একজন দায়িত্বশীল জায়গা থেকে এই কথাগুলো বলতে পারে। আরেকটু হচ্ছে ২০১৮ থেকে ২৪, আপনি এটা দিয়ে শেষ করে দিচ্ছি ভাই। সেটা হচ্ছে দেখেন, ১৮ সালে যদি এই সমাধানটা হতো তাহলে আজকে ২৪ সালে হতো। আজকে দেখেন, যদি আপনি মহামান্য হাইকোর্টের যে স্ট্যাটাস কো, যে ভার্ডিক্ট, এটা যদি আপনি অ্যাড্রেস করেন, আমি মহামান্য হাইকোর্ট যে ভার্ডিক্ট দিয়েছেন আমি সেটা নিয়ে কোনো বক্তব্য দিতে চাই না। কিন্তু আজকে যে প্রধানমন্ত্রী যে বক্তব্য, তার মানে আপনি মহামান্য হাইকোর্ট যে রায়টা দিয়েছে বা যে আংশিক যেটা প্রকাশিত হয়েছে, তাহলে নির্বাহী বিভাগের কাছে সাধারণ শিক্ষার্থীদের দাবি কিন্তু নির্বাহী বিভাগের কাছে। সংসদে যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় না, সংসদ যখন এগুলোকে অ্যাড্রেস না করে সকল জাতীয় ইস্যুগুলো, তাহলে সেই কাজ যদি সংসদ করতে না পারে, তাহলে মানুষ কি করবে? তখন অটোমেটিক রাজপথে নামবে। আমি যদি বলি পুরো সংসদটা একটা পাপেট সংসদে পরিণত হচ্ছে ২০১৪ পর থেকে। যে সংসদ ভাইব্রেন্ট নয়, যে সংসদ ইনঅ্যাক্টিভ, যে সংসদ পুরোপুরি অকার্যকর। তো সুতরাং সেটি তো দেশের জন্য, আপনার দেশের এই প্রতিষ্ঠানগুলো যে একটার পর একটা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। আজকে আপনি সিভিল সার্ভিসে যে এতগুলো খতিয়ান বের করে নিয়ে আসলেন, যেটা একজন দর্শক বলেছেন যে খতিয়ান কেন হয়েছে? মেধা সম্পন্ন মানুষের অভাব। আপনি দেখবেন যে স্বাধীনতার পর যারা আমি আচ্ছা আমি আমি মনির ভাই এটা দিয়ে শেষ করি, একটু শেষ না এন্ড না করলে খুব খারাপ লাগবে। সেটি হচ্ছে আমি মনে করি এই বিতর্ক না করে যৌক্তিক শিক্ষার্থীর যে দাবি, এবং এটি যৌক্তিক এবং এটি অনতিবিলম্বে অ্যাড্রেস করা উচিত, এবং এটি একটি সংস্কারের মধ্য দিয়ে আমি মেধা সম্পূর্ণ প্রশাসন তৈরি করার ক্ষেত্রে এই জায়গাতে আসতে হবে। আর যারা আন্দোলন করছে তারা যদি টিকতে না পারে, আমি মনে করি ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধ করেছেন, যারা জীবন দিয়েছেন, তারা দেশের বেনিফিশিয়ারি নয়। তারা আত্মহতি দিয়েছে। কিন্তু দেশকে স্বাধীন করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। আজকে যারা কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছেন, তারা হয়তো পাবলিক সার্ভিস কোনো সুযোগ পাবেন না। হয়তো সবাই পাবেন না। কিন্তু যারা পাবেন এবং যারা পাবেন না, তারা এই ভূমিকার সাথে যুক্ত আমি মনে করি, এবং তাদের এখানে কৃতিত্ব রয়েছে।